একজন স্বামী যে নিজের কেরিয়ার ত্যাগ করেছে নিজের স্ত্রীর কেরিয়ার গড়ার জন্য, সেই স্ত্রী একদিন তার বিরুদ্ধে নিজের কেরিয়ার নষ্ট করার অভিযোগ তোলে। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্পটা অনেকটাই এরকম। চলুন তাহলে জেনে নেওয়া যাক গাট্টা কুস্তি 2 এর পুরো গল্পটা। তবে তার আগে মুভির প্রথম অংশে আমরা দেখেছিলাম ভীরা কৃতিকে একজন সাধারণ শান্ত স্বভাবের মেয়ে ভেবে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর সে জানতে পারে কৃতি একজন জাতীয় পর্যায়ের রেসলার। এই সত্য জানার পর তাদের মধ্যে একের পর এক ভুল বুঝাবুঝি তৈরি হয় এবং সম্পর্ক ভেঙে যাওয়ার উপক্রম হয়। তবে শেষ পর্যন্ত একটা রেসলিং ম্যাচই তাদেরকে আবার কাছাকাছি নিয়ে আসে, আর সে সময় তারা জানতে পারে কৃতি মা হতে চলেছে। এখান থেকেই তাদের নতুন জীবনের শুরু হয়। গল্প কয়েক বছর এগিয়ে যায়। ভীরা আর কৃতি এখন একটা আদুরে কন্যা সন্তানের বাবা মা হওয়ার পর কৃতির স্বপ্ন বদলায়নি। সে এখনও ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে নিজের রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করতে চায়। বীরাও তার এই ইচ্ছাকে নিজের স্বপ্ন বানিয়ে নেয়। সে ঠিক করে যতই বাধা আসুক না কেন, একদিন সে কৃতিকে ন্যাশনাল চ্যাম্পিয়ন বানিয়ে ছাড়বে। সেই স্বপ্ন পূরণ করতে গ্রাম ছেড়ে তারা কোয়ার্টারে চলে আসে। স্পোর্টস কোটায় কৃতি রেলওয়েতে সরকারি চাকরি পেয়ে যায়, পাশাপাশি থাকার জন্য একটা সরকারি কোয়ার্টারও পায়। এখান থেকে তাদের জীবনটা পুরো বদলে যায়। যেখানে সাধারণত স্বামীরা উপার্জন করে আর স্ত্রীর সংসার সামলায়, সেখানে সবকিছুই উল্টো ছিল। কৃতি চাকরি করার পাশাপাশি ঘন্টার পর ঘন্টা রেসলিং প্র্যাকটিস করত, আর ভীরা পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সে সংসারের পুরো কাজ কোনো অভিযোগ ছাড়াই হাসি মুখে করত, কারণ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কৃতির স্বপ্ন। সময়ের সঙ্গে সঙ্গে বীরার পরিশ্রম ফল দিতে শুরু করে। কৃতি ডিস্ট্রিক্ট লেভেল রেসলিং কম্পিটিশন জিতে যায়, কিন্তু তার এই জয়ের পেছনে সবাই খুশি হতে পারেনি। একই প্রতিযোগিতায় হেরে যাওয়া এক খেলোয়াড় ভেতরে ভেতরে হিংসায় জ্বলতে থাকে। সে বুঝতেই পারে না কেন বারবার সে কৃতির কাছে হেরে যায়। অন্যদিকে কোচ সবার সামনে কৃতির প্রশংসা করে। তিনি বলেন, যদি প্রতিটা খেলোয়াড়ের বীরার মতো লাইফ পার্টনার পেত, তাহলে সাফল্যের পথ অনেকটা সহজ হয়ে যেত। কিন্তু তার মুখের হাসির আড়ালে অন্য কিছু লুকিয়েছিল। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হওয়ার পর সকল বিজয়ীদের সম্মানিত করার আয়োজন করা হয়। পুরো হলে খেলোয়াড় আর তার পরিবারের সদস্যরাই ছিল। কোচও নিজের পরিবার নিয়ে গর্বের সঙ্গে সেখানে উপস্থিত হন। তার পুরো বিশ্বাস ছিল আজ তাকেও সম্মানিত করা হবে। কিন্তু শেষ মুহূর্তে মিনিস্টারের একটা জরুরি কাজ পড়ে যায়। তিনি শুধু কৃতিকে মেডেল দিয়ে সেখান থেকে চলে যান। কোচের নামটাও উচ্চারণ করা হয়নি। এই ঘটনা তার অহংকারকে সরাসরি আঘাত করে, কিন্তু তার জন্য সবচেয়ে বড় ধাক্কা তখনও বাকি ছিল। মিডিয়া কৃতিকে জিজ্ঞেস করে, আজ আপনার সাফল্যের পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব আপনি কাকে দেবেন? কোচের পুরো বিশ্বাস ছিল এবার কৃতি ওনার নামটাই নেবে, কিন্তু কৃতি এক মুহূর্ত না ভেবে হাসি মুখে উত্তর দেন, আমার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব আমার স্বামী বীরা। তিনি সব সময় নিজের স্বপ্নের আগে আমার স্বপ্নকে গুরুত্ব দিয়েছেন। এই একটা উত্তর কোচের মনে বিষের মতো গেঁথে যায়। তার মনে হয় যাকে সে নিজের হাতে তৈরি করেছে সেই খেলোয়াড় আজ নিজের সাফল্যের কৃতিত্ব অন্য কাউকে দিচ্ছে। এখান থেকেই তার ভেতরে হিংসা, অহংকার আর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তিনি মনে মনে চিন্তা করেন কৃতিকে তিনি নিচে নামিয়ে ছাড়বে। এইদিকে কোচ নিজের ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছিল, আর অন্যদিকে বীরা এবং কৃতির কোনো ধারণাই ছিল না যে খুব শীঘ্রই তাদের সুখের সংসারের উপর বিপদের পাহাড় ভেঙে পড়বে। ভীরার বেশিরভাগ সময় কাটত তার মেয়ের সঙ্গে। ধীরে ধীরে সে তার মেয়ের বন্ধু হয়ে ওঠে। একসময় স্কুলে তার পরিচয় হয় একজন টিচারের সঙ্গে। তার লম্বা চুল দেখে ভীরা কিছুক্ষণ থমকে যায়। আসলে বিয়ের আগে তার স্বপ্ন ছিল সে লম্বা চুলের একটা মেয়েকে বিয়ে করবে। সেই কারণে সে কৃতিকে পছন্দ করেছিল। কিন্তু কিছুদিন পর জানা যায় কৃতির চুল ছোট ছিল, সে উইক পরত।
তাই সে টিচারের লম্বা চুল দেখে তার পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। টিচার কেরালার বাসিন্দা ছিল এবং মালায়ালাম ভাষায় কথা বলতো। ভীরাও অল্প অল্প মালায়ালাম ভাষা জানত, তাই তারা দুজনই হাসি মুখে সেই ভাষাতে কথা বলতে শুরু করে। এই পুরো ঘটনাটা তাদের মেয়ে চুপচাপ দেখছিল। বাড়ি ফিরে সে সরল মনে কৃতিকে বলে, মা জানো, আজকে বাবা টিচারের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে। মেয়ের এই কথা শুনে কৃতির পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে বীরা সবসময় লম্বা চুলের মেয়েদের পছন্দ করত। এখান থেকেই তার মনে সন্দেহ হয়। পরের দিন সে নিজেই মেয়েকে স্কুলে নিয়ে যায়। সেখানে টিচারকে দেখে তার মনে হয় সত্যি সে খুব সুন্দরী, যদিও টিচারের দিক থেকে তেমন কিছুই ছিল না। কিন্তু একবার মনে সন্দেহ ঢুকলে ছোট ছোট বিষয়গুলো বড় মনে হতে শুরু করে। কয়েকদিন পর স্কুলে অ্যানুয়াল ফাংশনের আয়োজন হয়। ভীরা আর কৃতি দুইজনই মেয়ের অনুষ্ঠান দেখতে সেখানে যায়। মঞ্চে একে একে বাচ্চা পুরস্কার নিতে আসে। এটা দেখে কৃতি ভাবে হয়তো তার মেয়েও কোনো মেডেল জিতেছে। ঠিক তখনই বীরা হেসে বলে, একটু অপেক্ষা করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পরের মুহূর্তেই তাদের মেয়ে স্টেজে উঠে নাচতে শুরু করে। পুরো হল আনন্দিত হয়ে ওঠে, কিন্তু কৃতির মুখের হাসি মিলিয়ে যায়। তার স্বপ্ন ছিল তার মেয়ে একজন খেলোয়াড় হবে, অথচ সে ডান্স করছে। আর তখনই সে আরও একটা ধাক্কা খায়। ডান্সের সময় বীরা আর সেই মালায়ালাম টিচারও বাচ্চাদের সঙ্গে স্টেজে উঠে যায়। এটা দেখে কৃতি আরও রেগে যায়। অনুষ্ঠান শেষ হওয়ার পর সে বীরাকে বলে, আমি চেয়েছিলাম আমাদের মেয়ে খেলাধুলায় এগিয়ে যাক, আর তুমি তাকে ডান্সে লাগিয়ে দিয়েছ। ঠিক তখনই আরেকটা টিচার এসে বলে, ম্যাডাম, আপনার মেয়ে পড়াশোনায় হয়তো খুব একটা ভালো না, কিন্তু ডান্সে তার ট্যালেন্ট অসাধারণ। এটা শুনে কৃতি আরও অবাক হয়ে যায়, কারণ বীরা সবসময় তাকে বলতো তাদের মেয়ে পড়াশোনায় খুব ভালো, অর্থাৎ সে এতদিন সত্যটা লুকিয়ে রেখেছে। এইসব বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। শেষ পর্যন্ত রাগের মাথায় কৃতি সিদ্ধান্ত নেয় যে আজ থেকে মেয়ের পুরো দায়িত্ব সে নেবে। তার পড়াশোনা, তার ট্রেনিং, তার ভবিষ্যৎ সবকিছুই সে ঠিক করবে। ভীরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু এবার কৃতি কোনো কথাই শোনে না। তার মনে হয় এখনই যদি মেয়েকে সঠিক পথে আনা না হয় তাহলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু সে বুঝতেই পারে না তার এই সিদ্ধান্ত একদিন তার পুরো পরিবারের সুখ কেড়ে নেবে। এবার মেয়ের সমস্ত দায়িত্ব কৃতি নিজের হাতে তুলে নেয়। তার লক্ষ্য ছিল একটাই, সে যেমন রেসলিংয়ে নিজের একটা পরিচয় তৈরি করেছে, তেমনি তার মেয়েও একদিন বড় রেসেলার হবে। সেই জন্য সে মেয়েকে একটা রুটিন করে দেয়। ভোরে ঘুম থেকে ওঠা, ঘন্টার পর ঘন্টা এক্সারসাইজ এবং ডায়েট। এই বয়সে মেয়েটা এসব নিতে পারছিল না। সে প্রতিদিন কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলতো, আমি এসব করতে চাই না, আমি শুধু বাবার সঙ্গে থাকতে চাই। বীরা অনেকবার কৃতিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কৃতি বলে তার মেয়ে ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম না করলে কোনোদিনও চ্যাম্পিয়ন হতে পারবে না। আর এখান থেকেই তাদের সম্পর্কে দূরত্ব আরও বেড়ে যায়। অন্যদিকে কোচ দূর থেকে সবকিছু দেখছিল। সে বুঝে গিয়েছিল যে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরেছে, আর এটাই ছিল তার ষড়যন্ত্র সফল করার উপযুক্ত সময়। এরপর একদিন বীরা যায় কোচ থেকে পরামর্শ নিতে। সে বীরাকে বলে, আসলে ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার চাপ কৃতির মাথায় চেপে বসেছে, তাই তার স্বভাব বদলে গেছে। এই সমস্যা কোনো কাউন্সিলিংয়ে কাজ হবে না। সে একজন আয়ুর্বেদিক বৈদ্যকে চেনে, তার ওষুধ খেলেই কৃতির রাগ চিরতরে দূরে চলে যাবে। বীরার কাছে এই পরামর্শটা ঠিক মনে হয়, তাই সে সেই বৈদ্যর কাছে যায়। বৈদ্য তাকে একটা পাউডার দিয়ে বলে প্রতিদিন অল্প অল্প করে দুধ বা খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেবে। কয়েকদিনের মধ্যে এর প্রভাব দেখা যাবে। বীরা বুঝতেই পারে না সে আসলে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ হয়ে গেছে। সে প্রতিদিন ভালোবেসে সেই পাউডার কৃতির খাবার আর দুধে মেশাতে শুরু করে। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হয়, কৃতির রাগ কিছুটা কমেও যায়, আর বাড়ির পরিবেশ আগের তুলনায় শান্ত হয়ে ওঠে। বীরা খুব খুশি হয়, তার মনে হয় তার স্ত্রী আবার আগের মতো হয়ে যাচ্ছে। কিন্তু এটা ছিল ঝড় আসার আগের নীরবতা। কয়েকদিনের মধ্যে সেই পাউডার তার আসল প্রভাব দেখাতে শুরু করে। প্র্যাকটিসের সময় কৃতি দ্রুতই ক্লান্ত হয়ে পড়তে থাকে।
তার শ্বাসকষ্ট হয়, শরীরে আগের মতো শক্তি আর থাকে না। সে নিজেই বুঝতে পারে না তার সঙ্গে আসলে কি হচ্ছে। অন্যদিকে বীরা এখনো কিছুই জানতো না। সে প্রতিদিন ভালোবেসে সেই পাউডার খাওয়াতে শুরু করে। সে বুঝতেই পারে না তার এই সরল বিশ্বাসের উপরে একটা পরিবার ভেঙে যাবে। কয়েকদিন পর কৃতির নজর প্রথমবার সেই পাউডারের উপর পড়ে। সে বীরাকে জিজ্ঞেস করে এটা কিসের পাউডার, কিন্তু বীরা তখন ঘাবড়ে যায়। এই প্রশ্ন শুনে বীরা তখন ঘাবড়ে যায়। সে সত্যি কথা বলে না, সে মিথ্যা বলে। সে বলে এটা সর্দি কাশির আয়ুর্বেদিক মেডিসিন। কৃতি নিজের স্বামীকে চোখ বন্ধ করে বিশ্বাস করত, তাই সে আর বেশি কিছু জিজ্ঞেস করেনি। এদিকে স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপের দিনও ঘনিয়ে আসে। অন্যদিকে স্কুলের সে মালায়ালাম টিচার বীরাকে বলে শহরে একটা বড় কুকিং কম্পিটিশন হতে চলছে। সে বলে আপনি তো এত ভালো রান্না করেন, আপনাকে অবশ্যই এই প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত। তাদের মেয়েও জিত করে। সে বলে পাপা চলো না প্লিজ যাই, কিন্তু বীরা স্পষ্ট মানা করে দেয়। সে বলে আজ কৃতির জীবনের সবচেয়ে বড় ম্যাচ, আমি তাকে ছেড়ে কোথাও যেতে পারি না। কিন্তু শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে সে হার মানে। সে কুকিং কম্পিটিশনে চলে যায়। অন্যদিকে কৃতি পুরো আত্মবিশ্বাস নিয়ে স্টেট লেভেল ম্যাচে খেলতে নামে। শুরুতে সে অসাধারণ খেলেছে, কিন্তু ম্যাচ যত সামনের দিকে যায় তার শরীর তত ভেঙে পড়ে। তার শ্বাস নিতে কষ্ট হয়, শরীরে শক্তি থাকে না, এবং শেষ পর্যন্ত সেই ম্যাচটা হেরে যায়। এটা শুধু একটা হার ছিল না, এই হারের সঙ্গে তার স্বপ্ন, তার পরিশ্রম এবং তার আত্মবিশ্বাসও ভেঙে যায়। অন্যদিকে কোচ যেন এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। ম্যাচ শেষ হতেই মেডিকেল রিপোর্ট সামনে আসে। রিপোর্ট দেখে কোচ বলে কৃতি তোমার শরীরে তো ড্রাগস পাওয়া গেছে। এই কথা শুনে কৃতির পায়ের নিচের মাটি সরে যায়। সে কিছুতেই বুঝতে পারে না তার শরীরে এই ড্রাগস কিভাবে এলো। তখন কোচ তাকে চালাকি করে জিজ্ঞেস করে তুমি কি কোনো নতুন ওষুধ খেয়েছো, বা তোমাকে কেউ কি কিছু খাইয়ে দিয়েছে? এই প্রশ্নের পরেই কৃতির মনে সন্দেহ হয়। তার মনে পড়ে সেই পাউডারের কথা। সত্যি জানার জন্য সেই পাউডারকে সে ল্যাব টেস্টে পাঠায়। কয়েকদিন পর রিপোর্ট আসে, আর রিপোর্টে পরিষ্কার লেখা ছিল সেই পাউডারে ড্রাগস মেশানো ছিল। রিপোর্ট দেখে কৃতির বিশ্বাস পুরোপুরি ভেঙে যায়। তার মনে হয় ভীরাই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আর তার এটাও মনে পড়ে জীবনের সবচেয়ে বড় ম্যাচের দিনও বিরাট তার সঙ্গে ছিল না। এখন তার মনে একটাই প্রশ্ন, বীরার জীবনে কি অন্য কেউ এসেছে? বীরা যখন বাড়ি ফিরে, কৃতি তখন ল্যাব টেস্টের রিপোর্ট তার মুখে ছুঁড়ে মারে এবং তাকে বলে আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার কেরিয়ারটা নষ্ট করে দিলে। বীরা হাজারবার কৃতিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কৃতি এবার কোনো কথাই শুনতে রাজি ছিল না। সত্যিটা না জেনেই প্রতিবেশীরা বীরাকে দোষ দিতে শুরু করে। শেষ পর্যন্ত কৃতি তাকে বাড়ি থেকে বের করে দেয়। বাধ্য হয়ে বীরা নিজের গ্রামে ফিরে যায় এবং তার মামাকে সব ঘটনা খুলে বলে। অন্যদিকে মেয়ে তার মায়ের সঙ্গে থাকলেও মন পড়ে থাকতো বাবার কাছেই। সে লুকিয়ে লুকিয়ে বীরার সঙ্গে দেখা করত এবং স্কুলেও তার সঙ্গে দেখা করত। যখন কৃতি এই বিষয়টা জানতে পারে, তখন সে তার মেয়েকে কঠোরভাবে নিষেধ করে দেয়। কিন্তু একদিন বীরা স্কুল থেকে তার মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়। ঠিক সে সময় কৃতি তাকে স্কুল থেকে নিতে আসে। মেয়েকে দেখতে না পেয়ে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং পুলিশ ডাকতে যায়। ঠিক তখনই বীরা তার মেয়েকে নিয়ে ফিরে আসে। রাগের মাথায় কৃতি নিজের মেয়েকে বকতে শুরু করে, এমনকি মারতেও থাকে। তখন বীরা খুব রেগে যায় এবং কৃতিকে ভীষণ জোরে একটা থাপ্পড় মারে। কৃতি অপমানিত বোধ করে এবং ডিভোর্স নোটিশ পাঠিয়ে দেয়। এখন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বীরার হাতে একটাই পথ। বীরা তখন সেই বৈদ্যকে খুঁজে বের করে যে তাকে এই পাউডার দিয়েছিল। করা জিজ্ঞাসাবাদে বৈদ্য স্বীকার করে যে আসলে কোচই তাকে এই পাউডার দিতে বলেছিল, অর্থাৎ পুরো ষড়যন্ত্রের মূল হোতা ছিল এই কোচ। এটা জানার পর বীরা ভীষণ রেগে যায় এবং কোচের কাছে চলে যায়। কোচ নিজের অপরাধও স্বীকার করে। সে বলে যে কৃতির সাফল্যের সে ভীষণ হিংসা করত, তাই সে বীরাকে ব্যবহার করে এই পরিকল্পনাটা করেছিল। সত্যি জানার পর বীরা তাকে ভীষণভাবে মারধর করে। আর যখনই সে কৃতিকে সব জানাতে যাবে, ততক্ষণে কোচ আগে সেখানে পৌঁছে গিয়েছে। আর কোচ কৃতিকে বলে বীরা তাকে ভয় দেখিয়ে এসব কথা বলিয়ে নিয়েছে।
এরপর বিষয়টা কোর্ট পর্যন্ত গড়ায়। কৃতি ডিভোর্স চায়, কিন্তু বীরা চায় তার পরিবার। ঠিক তখনই বীরার মামা একটা অদ্ভুত প্রস্তাব দেয়। তিনি বলেন, তোমাদের পরিচয় যখন রেসলিংয়ের মাধ্যমে, তাহলে সিদ্ধান্তটাও রেসলিং দিয়ে হবে। সবাই সেই সত্ত্বেও মেনে নেয়। যদি কৃতি জেতে তাহলে মেয়ে তার সঙ্গে থাকবে, আর যদি বীরা জিতে তাহলে কৃতি তার পরিবারের কাছে ফিরে যাবে। ম্যাচটা শুরু হয়। শুরুতেই কৃতি বড় ব্যবধানে এগিয়ে যায়, কিন্তু তখনই বীরা একটা মজার কৌশল অবলম্বন করে। সে সুযোগ পেলেই কৃতির কপালে বা গালে কিস করতে থাকে। লজ্জায় কৃতির মনোযোগ ভেঙে যেত, আর বীরা একের পর এক পয়েন্ট নিত। দেখতে দেখতে স্কোর 90-90 হয়ে যায়, আর জয়ের জন্য মাত্র একটা পয়েন্ট বাকি ছিল। ঠিক তখনই হঠাৎ করে কৃতি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পুরো মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন একজন বৃদ্ধ মহিলা তার নারী দেখে হেসে বলেন, ভয়ের কিছু নেই, সে আবারও মা হতে চলেছে। এই কথা শুনতেই তাদের সব ভুল বুঝাবুঝির অবসান হয়ে যায়। 1 বছর পর তাদের ঘরে জন্ম নেয় যমজ কন্যা সন্তান। পরে সেই খেলোয়াড়ের কাছ থেকে কৃতি জানতে পারে পুরো ষড়যন্ত্রের পিছনে কোচই ছিল। তখন সে বীরার কাছে ক্ষমা চায় এবং বীরা তাকে ক্ষমাও করে দেয়। দুজন আবার এক হয়ে যায়, আর কৃতি আবারও নিজের ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের পথে এগিয়ে যেতে যায়। এইভাবে এই গল্পটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।